আমি এই দিক থেকে প্রাউড ফিল করি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তার ফ্যাসিবাদ যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে তার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায়, সবগুলো ক্যাম্পাসে। এবং আমার কাছে মনে হয় এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা, প্রত্যাশা, যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আওয়ামী লীগ যেভাবে চেয়েছে, যাকে শত্রু মনে করেছে, আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে, সে একদম প্রথম দিন থেকে 28 অক্টোবর 2006 থেকে এবং জুলাই আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন, আর সেই ছাত্র সংগঠনকেই এখন আমরা সকল ট্যাবু ভেঙে, সকল মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুঁড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে। সেদিক থেকে শিক্ষার্থীদের প্রতি আমরা আজকের ডাকসুর আয়োজনে যে সেমিনার, যেখানে 28 অক্টোবর নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সৌভাগ্যবান যে ডাকসুর আজকে আয়োজনে আমরা সকল মতের এবং সে সময়ের আওয়ামী লীগের এই লাশতন্ত্রের ব্যাপারে যারা কনসার্ন ছিলেন এবং লম্বা সময় আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতিনিধিদেরকে পেয়েছি অনেককেই, আলহামদুলিল্লাহ। তো বেশ কিছু অতিথি আসবার কথা ছিল, বিভিন্ন কারণে আসতে পারেন নাই। যারা আসছেন সবার প্রতি ডাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমিও বক্তব্য শুনতে আসছি, মূলত বক্তব্য শুনবো আলোচকদের। শুধু আমার একটা অবজারভেশন শেয়ার করবো। আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রথম টার্গেট করেছে, তাদের যে জার্নি স্টার্ট করা ফ্যাসিবাদের টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা। সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে এবং আহত করেছে, এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা। তো আমি এই দিক থেকে প্রাউড ফিল করি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তার ফ্যাসিবাদ যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে তার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায়, সবগুলো ক্যাম্পাসে। এবং আমার কাছে মনে হয় এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা, প্রত্যাশা, যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আওয়ামী লীগ যেভাবে চেয়েছে, যাকে শত্রু মনে করেছে, আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে, সে একদম প্রথম দিন থেকে 28 অক্টোবর 2006 থেকে এবং জুলাই আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন, আর সেই ছাত্র সংগঠনকেই এখন আমরা সকল ট্যাবু ভেঙে, সকল মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুঁড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে। সেদিক থেকে শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন আজকে ডাকসুর পক্ষ থেকে অনেকগুলো আয়োজন হচ্ছে। দুটো হলে ফার্স্ট এইড ক্যাম্পেইন হচ্ছে, আজকে ফার্স্ট এইড ট্রেনিং হচ্ছে দুটো হলে। তারপর টিএসসি অডিটোরিয়ামে সকালবেলায় ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, যেখানে পুরো টিএসসি হল ভর্তি নারী শিক্ষার্থীরা ছিল এবং তাদের জন্য চিকিৎসা বাবদ বিভিন্ন অফার ঘোষণা এবং তার টেস্ট সহ বিভিন্ন ফ্রি টেস্টের বিভিন্ন ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। এবং নানা কাজ চলছে আমাদের জন্য দোয়া চাই। আর 28 অক্টোবরের ব্যাপারে এবং পরবর্তী ব্যাপারে আমরা আরেকটা অবজারভেশন শেয়ার করবো। সেটা হচ্ছে 2013 সাল, 14 সাল, 15 সাল বিএনপি, জামাত সহ সকল সংগঠন যখন একসাথে, ছাত্র শিবির, ছাত্রদল সবাই মিলে যখন আন্দোলন করছে, তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল, একটা পক্ষ এই আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন, এই আন্দোলনটা ঠিক না, এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য, এভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে যে চেষ্টা করেছিল। পরবর্তীতে 1.5 শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো, তখনও যখন আবার বিএনপি, জামাত সহ সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো, সেই আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দখলকে জাস্টিফাই করেছিল যেই প্রতিনিধিরা, যেই স্টেক হোল্ডাররা, যে নানা বুদ্ধিজীবী মহল্লা, তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার। তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার। কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি, এই বিষ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করছেন। এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দের হৃদয়ে কখনো কখনো গেঁথে যাচ্ছে। আমরা অনুরোধ করব, আমার দিক থেকে বিনীত অনুরোধ থাকবে, আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যায় না। অন্তত এই রং বদলানো মানুষগুলো, চিহ্নিত স্টেক হোল্ডারগুলো, যারা আওয়ামী লীগকে গত 15 বছর জাস্টিফাই করেছে এবং তাদেরকে সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে, আর আমাদেরকে ভিকটিম বানাতে তাদের সকল মেকানিজম তারা এস্টাবলিশ করেছে, তাদেরকে এখন আবার ফ্লোট দিয়ে তাদের সেই ন্যারেটিভগুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা, যেসব বিষয় উচিত না সেসব বিষয়ে এঙ্গেজ হওয়া, এটা কখনোই কাম্য না। ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু
অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ তার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা নিশ্চয়ই করবেন। এই লগি বইটার এই লাশতন্ত্র এবং আওয়ামী ফ্যাসিবাদের যে আলোচনা আজকে হচ্ছে সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক। আমি আজকে আলোচক এবং যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আবারও শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা আমাদের এই শর্ট নোটিশের আয়োজনে সবাই এসেছেন, অংশগ্রহণ করেছেন এবং ডাকসুর জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই, আমরা যাতে শিক্ষার্থীদের সে প্রতিনিধিত্ব সেভাবে করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ভাইকে, এবং উনি আমাদের মাঝে এবং উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দর মাঝে যে অনুরোধ রেখেছেন এক সুশৃঙ্খল এবং বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণে। তো আমরা আশা করব যে আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট এবং প্রয়াস রাখবো। প্রিয় উপস্থিতি, আমরা যেমনটি বলছিলাম যে আজকে আমাদের এখানে উপস্থিত অতিথিবৃন্দের মাঝে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং সেই ভয়ানক লগি বৈঠার আঘাতে আহত হয়েছেন এমন ব্যক্তিবৃন্দ এবং অতিথিবৃন্দ আছেন। এই পর্যায়ে আমরা এমনই একজন অতিথির বক্তব্য শুনবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি। তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবিসংবাদিত ছাত্রনেতা সাদিক কায়েম আজকের এই আয়োজনের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের মধ্যে যে কয়জন ছাত্র নেতাকে আমরা সবসময় স্মরণ করি সেরকম একজন রুহুল কবির রিজভী, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ডাকসুর নেতৃবৃন্দ, গণমাধ্যমের ভাই বোনেরা এবং অভ্যাগত সুধীমণ্ডলী, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। 28 অক্টোবর একটা স্মৃতিময় দিন আমাদের অনেকের জীবনের জন্য। 28 অক্টোবর 2006 তখন আমি মাত্র কর্মজীবনে প্রবেশ করেছি। একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে চাকরি করতাম এবং পাশাপাশি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতাম। আমি যে টেলিভিশনে চাকরি করতাম সেখানে একটা শর্ত দিয়েছিল আমার চাকরির জন্য, যেহেতু আমি এই পদে কাজ করতাম সিসিও হিসেবে। ওনারা আমাকে শর্ত দিয়েছিলেন আমি যাতে কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সামনে না থাকি। জানতেন যে আমি রাজনীতি করি, কিন্তু আমি যাতে রাজনীতির ব্যানারের সামনে না আসি, এই শর্তে আমাকে সেখানে আমি জয়েন করেছিলাম। 28 অক্টোবরে যেহেতু আমি আহত হয়েছিলাম, পত্রিকায় আমার ছবি এসেছিল আহত অবস্থায়। আমি ভাবলাম যে আমার তো চাকরি তো গেছে, আর তো আর চাকরি আর ফিরে পাবো না। কিন্তু আমি যখন হসপিটালে ভর্তি তখন আমি দেখলাম যে আমার টেলিভিশনের একদম শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আমাকে দেখতে এসেছেন এবং ওনারা আমাকে আমার প্রতি সহমর্মিতা জানিয়েছেন। কিন্তু আমি ওনাদেরকে বলেছি যে আমি সরি, আমি যেহেতু আপনাদের শর্ত ভঙ্গ করেছি, সুতরাং আমি আর আপনাদের সেখানে কন্টিনিউ করব না। তো 28 অক্টোবর, যেটা জাহিদুর রহমান একটু আগে বলছিলেন যে ঈদ শেষ হয়েছে মাত্র, কিন্তু খুব তোড়জোড় ছিল, যে রমরমা একটা প্রস্তুতি আওয়ামী লীগ নিয়েছিল। এবং আমার বাসা ছিল লালমাটিয়া। আমি যখন লালমাটিয়া থেকে সকালবেলা রওনা হলাম পল্টনের দিকে, আমাদের মিছিল করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে হঠাৎ খবর দেওয়া হলো যাতে আমি একটু আগে ভাগে যাই। আমরা মিছিলের প্রস্তুতিও রাখলাম, কিন্তু আমি একা রওনা হলাম। যাওয়ার সময় আমি দেখলাম যে কোনো গাড়ি ঘোড়া নাই, আমি একটা ভ্যানে করে উঠলাম। যেতে যেতে অন্তত আমি 10 জায়গায় আওয়ামী লীগের রমরমা প্রস্তুতি দেখলাম, ব্যাপক প্রস্তুতি। পল্টনে যাওয়ার পরে দেখলাম যে সেদিনকার আমরা যারা একটা সমাবেশের আয়োজন করেছিলাম এই যে বায়তুল মোকাররমের উত্তর গেটে, সেখানে খুব বেশি না, অন্তত 500-700 লোক হবে। তখনই আমি সিনিয়র নেতৃবৃন্দকে জানালাম যে আজকের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আমি শুধু একটা রাস্তায় এসে যে পরিমাণ প্রস্তুতি দেখেছি, তাহলে ঢাকা পুরো পরিস্থিতি কত ভয়ানক হতে পারে। যাই হোক, 28 অক্টোবর নিয়ে আমি আমার 2টো লেখা ছাত্র সংবাদে লিখেছিলাম, পর্যালোচনামূলক লেখা। আমি ভেবেছিলাম এগুলো ছাপানো হবে না। একটা সাহস করে সম্পাদক ছাপিয়েছিলেন, আরেকটা অনেক এডিট করে ছাপানো হয়েছিল। আমার অনেক কথায় কিছু তিক্ত পর্যালোচনা আসতে পারে। একটা রাজনৈতিক দলকে করতে হয় প্রত্যেকটা ঘটনার
একটা পর্যালোচনা করতে হয়। যেমন তোমরা যারা এবার ডাকসুতে বিজয়ী হয়েছ, এই ডাকসুর বিজয় এবং ডাকসুর বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ, এই জিনিসটা যত পিওরলি পর্যালোচনা করা যাবে তত ডাকসু তার সঠিক কার্যক্রম রাখতে পারবে আমি মনে করি। তো সেদিন আমার কাছে যেটা মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা ফ্যাসিবাদী চরিত্র, যেটা ৭৫ সালে স্তিমিত হয়ে গিয়েছিল, ২০০৬ সালের ২৮ অক্টোবর সেটা নতুন করে তার প্রজেকশন স্টার্টিং লাইন সেটা শুরু হয়েছে। এবং আওয়ামী লীগ যে কত নৃশংস হতে পারে, কত ভয়ানক রকমের অত্যাচার করতে পারে, মানবিক মর্যাদা কত নিকৃষ্টভাবে ভুলুণ্ঠিত করতে পারে, তার প্রত্যেকটি প্রমাণ ২৮ অক্টোবর ২০০৬-এর পরতে পরতে রয়েছে। আমি সেখানে দেখি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ, আর উল্টো দিকে দেখি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের, সেদিন শফিকুল ইসলাম মাসুদ ছিল কেন্দ্রীয় সভাপতি, জাহিদুর রহমান ছিলেন সেক্রেটারি জেনারেল, এবং জামাতের সকল কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আমি জামাতের নেতাদের দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা ঘাটতি হিসেবে দেখি। আরেকটা জিনিস দেখি, এখানে রিজভী ভাই হয়তো মন খারাপ করতে পারেন, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল। আপনারা একটা কথা জানেন, আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। যারা ঠিক বলছেন তাদের জন্য আরো দুই একটা উদাহরণ দেই। এই ২০২৩ সালে এসে যে ২৮ অক্টোবর হয়েছে, যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন, ২৮ অক্টোবরে বিএনপির মিটিং আক্রান্ত হয়েছে, পাশে কিন্তু জামাতের মিটিং ছিল। তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকেরা যদি একটু আগায় আসতো তাহলে তার কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যেত, কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে, কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে। এবার ঠিক বলবেন না? তাহলে আপনি দেখেন, যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, বিএনপির কোনো প্রতিবাদ কি আপনারা দেখেছেন? যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জামাত বা ছাত্র শিবিরের কোনো মিছিল কি দেখেছেন? আচ্ছা, ওই কোনায় যারা বসেছে তারা দেখেছে, ঠিক আছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি চাই এই ধরনের রেসপন্ডিং ডিসকাশন হোক, কারণ ২৮ অক্টোবর নিয়ে শুধু আবেগের ফুলঝুরি হবে তা না, এটা আমাদের একটা রাজনৈতিক পর্যালোচনার বিষয় হওয়া উচিত। জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে, যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে, ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে। ইতিহাস ঘুরে প্রত্যেক পাতায় পাতায় এটা আপনারা দেখতে পারবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধাভরে স্মরণ করি, যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছিলেন। আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম, আমাদেরও মৃত্যু হতে পারত, কিন্তু অলৌকিকভাবে আমরা হয়তো অনেকে বেঁচে গেছি। সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেটা থেকে শিক্ষা যদি আমরা না নেই, অনেকগুলো ২৮ অক্টোবর আসবে, অনেকগুলো ৫ই আগস্ট আসবে, অনেকগুলো জুলাই বিপ্লব হবে, কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গায় চলে যাব। সুতরাং আমি যেটা মনে করি যে ২৮ অক্টোবর যথেষ্ট ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদী দল, মানবতা বিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য ২৮ অক্টোবর যথেষ্ট। আমরা আজকে বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ সবাইকে বলবো, আওয়ামী লীগকে শুধু বাংলাদেশে না,
দেখেন, একজন বিচারকের ছেলে যদি খুনি হয়, সেই বিচারপতি কি সেই ছেলেকে খুনের রায় দেয় না, ফাঁসির বিচার দেয় না? তিনি কি তার সন্তান হিসাবে দেন না খুনি হিসাবে দেন? খুনি হিসাবে দেন। একজন ওসি তার সন্তান যদি চুরি করে তাকে গ্রেফতার করতে বাধ্য না? তিনি কেন করেন? সন্তান হিসেবে না, একজন চোর হিসেবে। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না যে প্রকাশ্য দিবালোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারতে পারে, যে মানুষকে মেরে পুড়িয়ে দিতে পারে, যে মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করতে পারে আঘাত করে। সে আর কিছু হোক, সে মনুষ্যত্ব তার মধ্যে থাকতে পারে না। অতএব আমরা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল হিসেবে, সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি, রাজনৈতিক দল হিসেবে না। আমি আজকে শেষ কথা এটাই বলবো যে আজকে দেশ একটা সংকটের মধ্যে আছে। এই সংকট সমাধানের জন্য আমরা এখন সবাই নির্বাচন নিয়ে ভাবছি, কে কত সিট পাবো সেটা নিয়ে ভাবছি। অথচ নির্বাচন মানে কি শুধুই ক্ষমতা বদল? ক্ষমতা বদল যদি হয়, ক্ষমতা তো বদল হয়ে গেছে। আজকে যে এখানে মিটিং করছি আমরা, এটা কি ক্ষমতা বদলের চিহ্ন না? এটা কি ক্ষমতা বদলের প্রকাশ না? এখন ক্ষমতা এসেছে আমাদের 8, 10টা, 20টা, 30টা দলের হাতে। এখন নির্বাচন করতে চাচ্ছেন, ক্ষমতাটা কার হাতে যাবে? বিএনপির হাতে না জামাতের হাতে না এনসিপির হাতে? এই জন্য কি আমরা নির্বাচন চাই? বলেন, আপনারা চান যে ক্ষমতা 30 জনের কাছে আছে, ক্ষমতাটা ঠেলে রুহুল কবির রিজভীর হাতে দিয়ে দিব, অথবা জাহিদুর রহমান তো চলে গেছে, ঠিক আছে, নাকি আমাদের আদিবরা আছে ওদেরকে দিয়ে দেয়? এই জন্য কি নির্বাচন চান আপনারা? আমরা বাংলাদেশের একটা বদলের নির্বাচন চাই। আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই। সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবেন, আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেব। যারা বাংলাদেশকে পরিবর্তনের রূপরেখা দিবেন, নতুন করে আর কোনো 28শে অক্টোবর হবে না মর্মে অঙ্গীকার করবেন, আমরা তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্ম সবাই মিলে তাদেরকে ভোট দিব। এই হোক আজকের 28শে অক্টোবর স্মরণের শিক্ষা এবং অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মুজিবুর রহমান মঞ্জু ভাইকে, চেয়ারম্যান এবি পার্টি। উনি আমাদের শিক্ষার্থী